ভালোভাবে সম্পূর্ণ হয়েছে রীতির জন্মদিনের অনুষ্ঠান। আস্তে আস্তে অতিথি সকলেই বিদায় নিয়েছে। রীতি তার বাবা ও মাকে নিয়ে ঘরে চলে গিয়েছে বেশ কিছুক্ষণ হলো, আর ময়ূর এখনও ব্যস্ততা কিছু হাতে টাস সারতে। রাত প্রায় একটা, রীতির চোখে কোনো ঘুম নেই। ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়ালো সে। মেঘবিহীন আকাশে রাতের তারার আলোর বিচ্ছরণ ঘটাচ্ছে। এক ফালি চাঁদ ওই দূরের নারকেল গাছের পাতার ফাঁকি টুকি দিচ্ছে। হালকা মৃদু মন্দ বাতাসে বারান্দার পাতা বাহার গাছের গায়ে যেন দোল দিয়ে যাচ্ছে। আজ যেন রীতির হৃদয় কমলেও দোলা লেগেছে। তার ঠোঁটের লাজুক হাসি যেন তার প্রমাণ বহন করেছে। তার কানে সেই পুরুষালী কণ্ঠস্বর ধ্বনিত হচ্ছে, তুমি কেমন করে গান করো হে ধুনি, আমি অবাক হয়ে শুনি, কেবল শুনি। ইন্দ্রনী। নিজের অজান্তেই ডেকে ওঠে মৈথিলী। কী রে দিদিয়া, ঘুমোসনি এখনো? হঠাৎ করে ভাইয়ের গলা শুনে চমকে ওঠে মৈথিলী। কী রে রুবাই, তুই এখন এখানে? ঘুমোসনি এখনো? আমার কাজ করতে করতে একটু রাত হয়ে গেল রে। তোর ঘরে লাইট জ্বলছে দেখে এলাম আমি। ভাবলাম সব ঠিক আছে তো, তাই। না না, সব ঠিক আছে, ঘুম আসছে না তাই জেগে আছে। আয় বস। ময়ূর হেসে ঘরে প্রবেশ করে। ঘরটা বেশ বড়। পুরো ঘরে সাদা দেওয়ালের সাথে মানানসই হালকা হলুদ রঙের পর্দা। একদিকে শোবার জন্য রয়েছে কিং সাইজের একটি খাট। খাটের ঠিক ওপরে বাবা মা ও তার ভাইয়ার সাথে সহাস্য মুখে দাঁড়িয়ে থাকা মৈথিলীর ফ্রেমবন্দি একটি ছবি। ঘরটির অপর দিকে রয়েছে মা সরস্বতী দেবীর একটি অপূর্ব ঝুলন্ত মূর্তি। তার নিচে বসে মৈথিলী গানের রেওয়াজ করে। সেখানে আছে তানপুরা, হারমোনিয়াম ও তবলা সহ নানান বাদ্যযন্ত্র। ঘরটির উত্তর কোণে রয়েছে বেতের সোফা সেট ও বুট সেলফ সহ পড়ার টেবিল ও চেয়ার। এমএ কমপ্লিট করে ফেললেও ওর নানা বিষয় নিয়ে পড়াশোনা করাটা তার একটা শখ বলা যেতে পারে। মৈথিলী ইশারায় ময়ূরকে সোফাতে বসতে বলে। সে বসলে মৈথিলী তাকে প্রশ্ন করে, আজকে যারা যারা পার্টিতে এসেছিল তুই তাদের সবাইকে চিনিস ভাইয়া? মোটামুটি চিনি। কেন বলতো দিদিয়া? না না, এমনি জিজ্ঞেস করছিলাম। তুই যা, আমি ঘুমাবো, তুইও ঘুমিয়ে পড়, কাল তো আবার অফিস যাবি। এই তো বললি ঘুম আসছে না, এক্ষুনি আবার ঘুম আসছে বলেছিস? আবার জিজ্ঞেস করলি সবাইকে চিনি কি না। কী হয়েছে তোর? নিজের ভাইয়ার প্রশ্নে বেশ থতমত খেয়ে যায় মৈথিলী। সে কখনো মিথ্যে বলতে পারে না, তাই এড়িয়ে যাওয়াটাকেই শ্রেয় মনে করে। আরে না রে, সত্যি সত্যি এবার ঘুম পাচ্ছে ভাইয়া। ওকে তাহলে গুড নাইট, আমি আসলাম। যা, গুড নাইট। মৈথিলী হলের লাইট অফ করে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে যথাসময়ে সৈকত বাবু ময়ূরকে সাথে নিয়ে অফিস রওনা দেন। কাল দুজনেই ছুটি নেবার দরুন আজকের দিনটি বেশ ব্যস্ততার মধ্যে দিয়েই যাবে। সত্যি মাঝে মাঝে সৈকত বাবু ভাবেন যে ময়ূর এত অল্প বয়সে এমবিএ করার পাশাপাশি ব্যবসাও কত ভালোভাবে সামলাচ্ছে। ছেলে না থাকলে কিন্তু এই বয়সে তাকে বেশ হিমশিম খেতে হতো। এইসব ভাবতে ভাবতে গাড়ি অফিসের সামনে এসে দাঁড়ায়। বাপি, অফিস এসে গেছি। চল চল। 8 মিনিট। তুমি কি কিছু ভাবছিলে? হ্যাঁ, ভাবছিলাম যে তোরা অনেক বড় হয়ে গিয়েছিস, এবার বিয়ে দিয়ে দিতে হবে। বাপি তুমি না, তাড়াতাড়ি চলো, আজ একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ভুলে গেছো তুমি? না না, তুমি তাতে কি আমি মিটিংয়ের কথা বলতে পারি? সৈকতবাবু বিড়বিড় করে বললেও তা ময়ূরের টন্নগোচর হয়েছে। কিছু বললে তুমি? কই না তো। আচ্ছা এসো বাপি। বাবা ও ছেলে মিলে লিফটে করে ওপরে উঠে এল। স্যার আসবো? দরজার বাইরে থেকে একটি মহিলা কণ্ঠ প্রশ্ন করল। এসো পায়েল, সৈকতবাবু উত্তর দিল। স্যার আজকে সকাল 11টা নাগাদ একটি মিটিং শিডিউল করা হয়েছে। আমি জানি, তুমি একবার ময়ূরের সাথে কথা বলে নাও। ওঠে স্যার, বলে পায়েল বেরিয়ে যায়। যথাসময়ে মিটিং শেষ হয় এবং সকলের আশানুরূপ ময়ূর তার প্রেজেন্টেশন মাধ্যমে ক্লায়েন্টের স্যাটিসফাই করে বিজনেস ডিলটি ফাইনাল করতে সক্ষম হয়। কংগ্রাচুলেশনস মাই সন, বলে সৈকতবাবু তার ছেলেকে বুকে জড়িয়ে ধরেন। তার চোখে আনন্দাশ্রু। আমি জানতাম রূপাই, তুমি পারবেই, তুমি আমার যোগ্য উত্তরাসূরি। আজ থেকে আমি চিন্তামুক্ত, সব দায়িত্ব ভার তোমার ওপরে আমি নির্দ্বিধায় অর্পণ করতে পারি। এই কথা বলো না বাপি, তোমার আর মমের আশীর্বাদ ও দিদির সাপোর্ট ছাড়া আমি কিছুই না। অফিসে বেশ একটা খুশির আমেজ ছড়িয়ে পড়েছে, কিন্তু
একজোড়া চোর কিন্তু কূটনৈতিক জাল বুনে চলেছে এই সব কিছুর পিছনে। হ্যালো স্যার। বলো, কী খবর? গুড নিউজ আছে স্যার। কি? ডিল ফাইনাল স্যার। ভালো ভালো, খুব ভালো। ময়ূরবাবু তাহলে বেশ ভালোই কাজ করছে। হ্যাঁ স্যার, তার বলতে ওইদিকের সব খবরাখবর কিন্তু আমার চাই। তবে মনে রেখো, খুনার ধরেও যেন কেউ টের না পায়। ওকে, সময় মতো সব খবর পেয়ে যাবেন আপনি। ঠিক আছে, এখন রাখছি। বলে সে ফোন কেটে দেয়। ঠোঁটে তার কুটিল হাসি ছোঁয়া। আর ফোনের অপর দিকের মানুষটি চোয়াল তখন শক্ত হয়ে উঠেছে। তোমার আমি শেষ দেখিয়ে ছাড়বো সৈকত আর ময়ূর, শুধু সময়ের অপেক্ষা। তারপরেই আমি চালবো আমার আসল চাল, আর তাতেই আমার হবে কিস্তিমাত, বলে এক পৈশাচির অট্টহাসিতে ফেটে পড়ে। কে বুনছে এই রহস্যের জাল? কী হবে শেষে? রহস্যের সমাধান হবে, নাকি কুটিল চক্রান্তের জালে আটকে যাবে ময়ূর? জানতে হলে সঙ্গে থাকুন। পরবর্তী পর্বগুলিতে চোখ রাখুন। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন।